যে হাওর এলাকায় এই ঘটনাটা, তো আপনারা এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে। এটা কিন্তু রিয়েল কোনো ধরনের এটা আমরা আ কল্পনা না, এটা আমাদের বাংলাদেশে এভেইলেবল ঘটতেছে এই ভৌতিক গল্পগুলো। এটা গ্রাম অঞ্চল ভিত্তিক কথাবার্তা হবে। আপনারা এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন এবং কি ভিডিওটি বেশি, বেশি করে শেয়ার করে দিন। কিশোরগঞ্জে হাওর এলাকায় একটা রাজার বাড়ি ছিল, যে রাজার বাড়িটাতে দোতলা বিল্ডিং এ ছিল। তো যখন অমাবস্যার রাত আসতো, কেউ এখানে ভয়েও যেত না। মানুষ ভয় পেত। কি কারণে? অনেকগুলা কারণে। এ হচ্ছে মানুষের বিশ্বাস ছিল। আর রাতের বেলা বাতাসটা একটু ভারী হয়ে যেত ও রাজার বাড়িতে। কেউ অমাবস্যার রাত অথবা রাতের বেলায় ও রাজার বাড়িতে কেউ যেত না। আর চারপাশে পানি আর পানি, কচুরিপানা সেইখানে। আর রাতের বেলা সবচেয়ে ভয়ঙ্কর হয়ে যেত রাজার বাড়িটাতে। আর গ্রামের মানুষ মনে করত যে ওই বাড়িতে কোনো কিছু আছে। এখানে কোনো মানুষ থাকে না, কিন্তু অদ্ভুত ভূত টাইপের বা জিন টাইপের এই ধরনের কিছু আছে। তো এজন্য মানুষ বেশি ভয় পায়। এই বেশি ভয় পাওয়ার কারণে সবচেয়ে মানুষের এই জীবন লাইফটা বা ওই এলাকায় যারা থাকে তাদের জীবনটা মানে এইভাবে দুঃখে, দুঃখে যাচ্ছে যে তারা এটা থেকে পরিত্রাণ পাচ্ছে না। এই বাড়ির শেষ বাসিন্দা ছিলেন দেওয়ান আব্দুল করিম। তিনি ছিলেন নিঃসন্তান। মানে তার কোনো সন্তান ছিল না, সে একা মানুষ ছিল। ১৯৭১ সালের পর থেকে তিনি ধীরে, ধীরে মানুষের সঙ্গে মেলামেশা কমিয়ে দেন। সন্ধ্যার পর তার বাড়ির জানালা দিয়ে আলো দেখা যেত, অথচ ভেতরে ঢোকার অনুমতি কাউকে দেওয়া হতো না। ১৯৮৩ সালের এক অমাবস্যার রাতে হঠাৎ করে দেওয়ান সাহেব নিখোঁজ হয়ে যান। সকালে বাড়ির দরজা খোলা পাওয়া গেল। পাওয়া গেল দেওয়ান সাহেবকে নিখোঁজ হয়ে যায়। খোলা পাওয়ার যায়, ভেতরে সবকিছু ঠিকঠাক, শুধু মানুষটা নেই। পুলিশ এসেছিল, খোঁজাখুঁজি হয়েছিল, কিন্তু কোনো লাশ পাওয়া যায়নি। সে রাতের পর থেকে দেওয়ান বাড়ি পুরোপুরি পরিত্যক্ত হয়ে গেছে। ওইখানে যে রাজা ছিল সে নিঃসন্তান ছিল, তার কোনো সন্তান ছিল না। তার পরিবার ছিল, পরিবারটা কিছুদিন আগে মারা গেছে এবং কি তার বাড়িতে কোনো মানুষ অনুমতি ছাড়া যেতে পারত না। এবং কি এক রাতে তার বাড়ির ভিতরে প্রচন্ড আলো, প্রচন্ড আলো, কিন্তু মানুষ সেখানে যায় নাই। নিঃসন্তান বা মানুষ অনেক কিছু তাকে মনে করত। আর যারা গিয়েছিল তাদের একদম নিষেধ ছিল যে তার বাড়ির ভিতরে কেউ যেন প্রবেশ না করে। তো সকালবেলা এলাকাবাসী সেখানে গিয়ে দেখছিল যে সবই ঠিকঠাক আছে, কিন্তু ওই রাজা নেই। তারপরে এই হচ্ছে অবস্থা। এরপর থেকে পুরা বাড়ি অবস্থা ছিল। কেউ এটাও করতো না। পুলিশ আইসা খোঁজাখুঁজি করেছে, কোনো রাজা সাপকে পাওয়া যায়নি। কিন্তু পরিত্যক্ত হলো, বাড়িটা নীরব ছিল না। গ্রামের লোকজন বলতো রাতে নাকি দোতলার বারান্দায় কেউ হাঁটে, কাঠের মেঝেতে খুব ধীরে ধীরে পায়ের শব্দ শোনা যায়। কেউ কেউ দাবি করত অমাবস্যার রাতে জানালার পাশ দিয়ে একজন বৃদ্ধাকে দেখা যায়। চশমা পরা শহর থেকে আসা লোকজন বিশ্বাস করত না। ঠিক যেমন বিশ্বাস করেনি ১৯৯৮ সালে গ্রামের মানুষ আসা নতুন স্কুল শিক্ষক সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম ছিল ঢাকার ছেলে, চাকরির কারণে দেওয়ানপাড়ায় পোস্টিং হয়েছিল।
পোস্টিং হয়েছিল থাকার জায়গার সমস্যা হওয়ায় গ্রামের মেম্বাররা তাকে দেওয়ানবাড়ির নিচতলা থাকতে দেয়। সবাই নিষেধ করছিল, কিন্তু সাইফুল এসব কুসংস্কার বিশ্বাস করতো না। প্রথম কয়েকদিন সব স্বাভাবিক ছিল, কিন্তু প্রথম অমাবস্যার রাতেই তার ধারণা বদলাতে শুরু করে। গভীর রাতে সে ঘুম ভেঙে যায়, অদ্ভুত এক শব্দ, যেন কেউ খুব আস্তে আস্তে করে উপরে হাঁটছিল। ঘড়িতে দেখা যায় রাত 2টা, উপরে তো কেউ থাকার কথা না। সে প্রথমে ভাবল ইঁদুর হবে, কিন্তু শব্দটা ছিল ভারী, নিয়মিত মানুষের হাঁটার শব্দ। শহরে একজন মাস্টার থাকে, সেই মাস্টার পোস্টিং হয়েছিল এই দেওয়ানপাড়ায়। তো সে এইসব ধরনের কুসংস্কার বিশ্বাস করতো না। সে এগুলো কখনোই বিশ্বাস করতো না। তো ওখানে মেম্বার যারা চেয়ারম্যান ছিল, দায়িত্বশীল গ্রামের ছিল, তারা তাকে পোস্টিং হওয়ার কারণে তার থাকার জায়গা পাওয়া যাইত না। তো এই জন্য তাকে ওই রাজার দোতলার বাড়ির নিচটাতে থাকতে দিয়েছিল। ঠিক 1 সপ্তাহ ভালোই কদিন চলছিল। কিন্তু যখন 1 সপ্তাহ পর অমাবস্যার রাত আসলো, দেখলো যে আহ রাতের বেলা কিছু একটা হাঁটে দোতলাতে। তো সে মনে করছে যে ইঁদুর অথবা কোনো কিছু হাঁটতেছে, কিন্তু আসলে তা না। এটার বিপরীতে, এবং কি সে এসব ধরনের ভূত, জিন, ভয়ঙ্কর এসবগুলো সে বিশ্বাস করতো না, কুসংস্কার। পরে লাস্টে তার আস্তে আস্তে তার ভিতরে একটু ভয় কাজ করতেছে। এগুলো আসলে তো কুসংস্কার না, এগুলো বাস্তবে ঘটে যাওয়া ভিত্তিক কথাবার্তা। আমরা অনেকে যারা শহরে থাকি, আমরা এগুলা বিশ্বাস করতে চাই না। শহরে এগুলো এভেইলেবল হয়ও না। শহরে হয় কোনগুলা, যেগুলো পরিত্যক্ত বিল্ডিং পড়ে থাকে, ওইখানে ভূতদের বসবাস থাকে। হরর দের বসবাস থাকে। দর্শক, একটা কথা মনে রাখতে হবে, সবকিছু আপনাকে কেউ একটা কথা বলল আর আপনি সেটা উড়িয়ে দিয়েছেন। এটা একদমই ঠিক না। এই ধরনের ঘটনা সবার সাথে হতে পারে। আমার সাথে, আপনার সাথে, হ্যাঁ। এখানে যাদের সাহস বেশি তাদেরকে অ্যাটাকটা খুব কম করে। কিন্তু যাদের দুর্বল মনের মানুষ, হার্ট দুর্বল, তাদেরকে বেশি অ্যাটাক করে। এজন্য আপনারা সবসময় মুসলমান হন আর যে ধর্মের, সব ধর্মের আপনারা যে যার ধর্মের থাকেন, প্রোটেকশন নিয়ে থাকবেন। আমাদের ইসলাম ধর্ম আমাদেরকে প্রোটেকশন দিয়ে রাখছে। যদি আমরা সেই প্রোটেকশন নিয়ে থাকি, আমাদেরকে এই ধরনের ভূত, জিন কখনো অ্যাটাক করতে পারবে না। এটা মনে রাখতে হবে। ঠিক আছে? তারপর আ পরে কয়েক রাত একই ঘটনা ঘটে। শুধু হাঁটার শব্দ না, কখনো টেবিল সরানোর আওয়াজ, কখনো জানালা খোলার শব্দ। সাইফুল কাউকে কিছু বলেনি, কিন্তু এক রাত সে স্পষ্ট শুনতে পায় কেউ নিচে আমার সিঁড়িতে দাঁড়িয়ে ফিসফিস করে বলছে, "আলোটা নিভিয়ে দাও।" গলা খুব কাছ থেকে আসছিল। সে রাতে সাইফুল আর ঘুমাতে পারেনি। এরপরে শুরু হয় আরো ভয়ঙ্কর ব্যাপার। সে লক্ষ্য করে আয়নায় নিজের প্রতিচ্ছবি ঠিকমতো নড়ছে না। কখনো সে মাথা ঘুরালে প্রতিচ্ছবি দেরিতে ঘোরে। একদিন সকালে ঘুম থেকে উঠে সে দেখছে তার খাতার পাতায় অচেনা হাতের লেখা, "এই ঘরে, এই ঘর আমার।" লেখা ছিল পুরনো কালি দিয়ে, যেন বহুদিন আগের। সাইফুল তখন গ্রামবাসীর কাছে সব খুলে বলে। তখন গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ হাজী মনসুর আলী দেওয়ান বাড়ির আসল ইতিহাস বলতে শুরু করেন। তিনি বলেন, দেওয়ান আব্দুল করিম শুধু নিঃসন্তান ছিলেন না, তিনি একসময় ত্রান্তিক সাধনা জড়িয়ে পড়েছিলেন সন্তান পাওয়ার আশায়। তিনি নাকি
হাওরের মাঝখানে বিশেষ বিশেষ রাতে সাধনা করতেন। শেষ দিকে তিনি বলতেন, ওরা এসেছে, কাদের কথা বলতেন কেউ জানত না। নিখোঁজ হওয়ার আগে কয়েক মাস তাকে নাকি নিজের সঙ্গেই কথা বলতে শোনা যেত। চিন্তা করছেন? পরের দিন ওই টিচার গ্রামের সবাইকে জিনিসটা শেয়ার করলো যে আমার সাথে এই ধরনের ঘটনা ঘটেছে। যেমন ওই বাড়িতে একদিন ভয়ঙ্করভাবে তাকে এবং কি বলতেছে যে এই ধরনের ঘটনাগুলো যেন কারো সাথে যেন আর না ঘটে। ভয়ঙ্করভাবে তাকে অ্যাটাক করা হয়েছে। এরকম যদি চলতেই থাকে তাহলে এলাকার মানুষ কোথায় যাবে? যখন এই টিচার তার মুখে বর্ণনা করেছিল যে এই রাতে তার কানে কাছে কেমন একটা ফিসফিস শব্দ আসতেছে এবং কি ওইখানে কেউ জানি বলতেছে যে এটা আমার বাড়ি, এটা আমার বাড়ি, আমার বাড়ি এরকম করে কথা বলতেছে। আবার ওইখানে একটা সিঁড়ি ছিল, সিঁড়ির ওইখান থেকে একটা সাউন্ড আসতেছে, শব্দ হচ্ছে জোরে জোরে। বলতেছে যে আলোটা নিভিয়ে দে, আলোটা নিভিয়ে দে। কিন্তু ওই মাস্টার আলোটা আর নিভিয়ে দেয় নাই। যদি নিভিয়ে দিত মাস্টারকে হয়তোবা ওই রাতে একটা কিছু করে ফেলতো। মাস্টার বুঝতে পারছে শিক্ষিত মানুষ, সে ভয় পেয়েও কিন্তু তার মনটা অনেক স্ট্রং ছিল। তো এই ধরনের কাজগুলো দেখে মাস্টার অবাক হয়ে গেছে এবং কি টেবিলের আমরা যে বাসা বাড়িতে টেবিল চেয়ার সরাই অথবা এক জায়গা থেকে আরেক জায়গায় নিই, সেই এরকম একটা শব্দ আসতেছে। কেমন খুটখাট, শি, শি এই ধরনের একটা সাউন্ড আসতেছে। এবং কি পরে মাস্টার দেখতে পায় তার খাতার উপরে অদ্ভুত কালি দিয়ে পুরানো শত বছর আগের কালি দিয়ে লেখানো আছে যে, "এটা আমার বাড়ি, তুমি কেন থাকতেছ?" এবং কি এই ধরনের কাজগুলো কথাগুলো সে বলতেছে। এক পর্যায়ে মাস্টার এলাকাবাসীকে বলতেছে, "আমি আর এ বাড়িতে থাকবো না। আমার ভাল লাগতেছে না। এটা রিস্ক হয়ে যায়।" তো ওই গ্রামের একজন সবচেয়ে বয়স্ক ব্যক্তি জিনিসটা শেয়ার করলো যে, কিছু বছর আগে একজন এখানে যার বাড়ি সে ছিল নিঃসন্তান রাজা। কিন্তু তার কোনো সন্তান হইত না। তার কোনো সন্তান হইত না। সে নিঃসন্তান ছিল। সন্তান পাওয়ার আশায় সে তান্ত্রিক বা সাধু বা সে আ সাধনা করতে চাইছিল। সাধনা করত সে। সন্তান পাওয়ার জন্য বিভিন্ন জায়গায় রাতের অন্ধকারে গিয়ে যেমন হিন্দুদের শ্মশানঘাট, সীতাখোলা টাইপের খ্রিস্টানদের ওইখানে গিয়ে সে বসে, বসে সাধনা করত। একটা সন্তান পাওয়ার জন্য। কিন্তু এক পর্যায়ে সে একদম নিখোঁজ হয়ে যায়। এরপর থেকে এই বাড়িটা পরিত্যক্ত হয়ে গিয়েছিল। এই কথা শোনার পর সাইফুল সিদ্ধান্ত নেয় সে ওই বাড়ি ছেড়ে যাবে। কিন্তু বাড়ি ছাড়ার আগে শেষ অমাবস্যার রাত এমন কিছু ঘটে যা তাকে সারা জীবনের জন্য বদলে দেয়। সেদিন রাতে হঠাৎ বিদ্যুৎ চলে যায়। চারপাশ অন্ধকার। ঠিক তখনই সে উপরে তালা থেকে খুব স্পষ্টভাবে নামাজ পড়ার শব্দ শোনে। অথচ সেখানে কেউ নেই। ধীরে, ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামতে থাকে। সাইফুল দরজা খুলে পালাতে গেলে দেখে দরজার বাহিরে পুরো হাওর অথচ বাস্তবে সেখানে উঠোন থাকার কথা। ঠিক তখনই পেছন থেকে কেউ খুব ঠান্ডা হাতে তার কাঁধে স্পর্শ করে বলে, "আমি এখনই থেকেই যাইনি। আমি এখনো থেকে যাইনি। এখান থেকে যাইনি।"
চিন্তা করছেন? সে সিদ্ধান্ত নিয়েছে সে এ বাড়িতে আর কোনোদিন থাকবে না। তো সে আর ১ টা ২ টা দিন সে হয়তোবা এখানে থাকবে। কিন্তু ওই থাকাটাই তার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে। কাল হয়ে দাঁড়িয়েছে। চিন্তা করেন। তো ওই অমাবস্যার রাতে সে উম এমন ভয়ংকরভাবে তার সাথে আচরণ করেছে, মনে হচ্ছে যে তার ঘর, তার সব ভেঙে ফেলবে, আগুন ধরায় দিবে এমন অবস্থা হয়ে গেছে। এমনকি সে নামাজ পড়তেছে, এরকম জোরে, জোরে সূরা কারাতের শব্দ শুনতেছে। এমনকি সে এগুলা বুঝে সে চিন্তা করছে, "আর এখানে আমি থাকবো না। এই মুহূর্তে আমার বাইর হয়ে যাওয়া দরকার।" তো সে দরজা খুলতে গিয়ে দরজা খোলে না, বিভিন্ন সমস্যা। তারপরও সে কষ্ট-মষ্ট করে খুলে দেখে উঠাল আছিল দরজার সামনে। সে উঠানের সামনে দেখতে পায় হাওর, নদী আর নদী। সে এটা দেখে আরো ভয় পেয়ে গেল এবং কি তার পিছনে গলার এই সাইডে কেউ হাত দিল। হাত দেওয়ার পরে বাতাস তার গলা একদম ঠান্ডা হয়ে গেল। এই হচ্ছে অবস্থা। সে অসুস্থ হয়ে পড়ে। তার অবস্থা খুবই আশঙ্কাজনক হয়ে গেছে। সে যে পালিয়ে যাবে ওদিন রাত্রে কিন্তু পালানোর মতো তাকে সুযোগ দেওয়া হয়নি। ওই মাস্টার যদি আমাদের মুসলমান রীতি অনুযায়ী যদি সে প্রটেকশন নিয়ে ওই বাড়িতে থাকতো, আমার মনে হয় তাকে ভয়ে দেখাইতো কিন্তু তাকে কোনো কিছু করতে পারত না। এটা ইনশাআল্লাহ আমি এই ধরনের ফেস করেছি আমি জানি। এজন্য আমাদের প্রত্যেকটা মানুষের প্রটেকশন নিতে হবে। যদি আমরা প্রটেকশন নিয়ে থাকি, ইনশাআল্লাহ আমাদেরকে এই ধরনের বিপদে কেউই পালাইতে পারবে না। এটা আমাদের মনে রাখতে হবে। কিন্তু ওই মাস্টার শিক্ষিত হতে পারে কিন্তু সে আবার এই কুসংস্কার বিশ্বাসও করত না। সে যদি আমাদের ইসলামে যে দোয়া দরুদ গুলো আছে এগুলো যদি সত্যিকারে সে প্রোটেকশন নিয়ে থাকতো, তার কোনো ক্ষতিই হতো না। বিশেষ করে যদি আমি ওইখানে থাকতাম, আমি কি করতাম? আমাদের অনেকগুলো প্রোটেকশন নেওয়ার জন্য দোয়া আছে। এই দোয়াগুলোকে ফু দিয়ে করে এভাবে পুরা শরীরটা মাসাজ কইরা পুরা এভাবে করে মেখতাম। তাহলে ওইখানে ধারের পাশেও কেউ আসতে পারতো না, আমার কোনো ক্ষতি করতে পারতো না ওই দিনের জন্য। আরো বিশেষ কিছু দোয়া আছে, কোরআন মাজিদে আছে, হাদিসে আছে। এইগুলো যদি আমরা প্রতিনিয়ত যদি আমরা এগুলো করে থাকি, পৃথিবীতে যত ভয়ংকর ভূত, জিন, হরর যেগুলো আছে এগুলো আমাদের কোনোদিনও ক্ষতি করতে পারবে না। আমরা যদি এটাতে বিশ্বাসী থাকি। ওই মাস্টার পরে অসুস্থ হয়ে একদম তার শরীরটা ছেড়ে দিয়েছে। সে একদম পাগলের মতো হয়ে গেছে। মরে যাওয়ার অবস্থা হয়ে গেছে। সে তার চেঞ্জ হারিয়ে ফেলছে। সে কাউকে চিনতে পায় না। তার চেহারাটা কেমন হয়ে গেছে। এই ধরনের অবস্থা দেখে এলাকাবাসী চিন্তা করছে, না আর এই মাস্টারকে আমরা এভাবে ফেলে দিতে পারি না। পরে মাস্টারের সন্তানদেরকে খবর দিয়েছে। পরে মাস্টার চিন্তা করছে এলাকার আমি টিচারও করব না আর আমি এলাকায় থাকবো না। আমি এলাকা ছেড়ে চলে যাব। তা সে ঠিকমতো কথা বলতে পারে না। শক্তি পায় না কথা বলার। তো এই ধরনের মাস্টার হয়তোবা সে যদি এই জিনিসগুলো ফলো করত, তাহলে আর তাকে কেউ কোনো কিছু করতে পারত না। কিন্তু সে কুসংস্কারও বিশ্বাস করত না। কিন্তু সে যদি
এই সিস্টেম অনুযায়ী আমাদের কোরআন হাদিসের সিস্টেম অনুযায়ী যদি সে চলতো, কিছুই তাকে করতে পারত না। কিন্তু সবচেয়ে খারাপ লাগছে যে মাস্টারের যে অবস্থাটা হয়েছে এটা খুবই দুঃখজনক। কষ্ট লাগেছে যে মাস্টারের সাথে এই ধরনের কাজটা হয়েছে। যে সে বিশ্বাস করত না। তার সাহসিকতা ১ম এ ছিল ১ সপ্তাহ পর্যন্ত। ১ সপ্তাহ পরেই তাকে ফুল চেঞ্জ করে দেওয়া হয়েছে। এই হচ্ছে অবস্থা। তো আপনারা যারা এই ধরনের সিচুয়েশন এ যদি পড়ে থাকেন, তো আপনাদের একটা কাজ হচ্ছে, যদি আপনারা হিন্দু হন, খ্রিস্টান হন, মুসলিম হন, আপনাদের ধর্ম অনুযায়ী আপনারা ওইভাবে প্রোটেকশন নিবেন। কিন্তু আমি একটা কথা বলতে পারি, আমাদের মুসলমানদের আল্লাহর দেওয়া যে প্রোটেকশন আছে, এটা হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল। আর কোন প্রোটেকশন কিরকম আমি জানি না। তারপরও আমি অন্য ধর্মকে ছোট করবো না, বড়ও করব না। না, আমাদের ধর্মে যেটা আছে সেটা হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল একটা ধর্ম। ধর্মের সেটা পাওয়ারফুল দোয়া দুরূদ গুলো। তো সেগুলা থাকলে কশিন কালও আপনাকে কোনোদিন কেউ কিছু করতে পারবে না। দর্শক, একটা কথা বলতে চাচ্ছি, আমরা রাতে খুব কাজ ছাড়া কখনো ইমার্জেন্সি কোনো কাজ ছাড়া আমরা বাইর হব না। যদি বাইর হই আমরা একা বাইর হব না। আমরা অবশ্যই সাথে কাউকে নিয়ে বাইর হব। ২ জন অথবা ৩ জন নিয়ে বাইর হব। আর যদি আরো বেশি থাকে বেশি নিয়ে বাইর হবেন। আমরা মানুষ, আমাদেরকে এই বুজিন তারা সবসময় ভয় পাবে। কিন্তু ভয় পাওয়ার কথা হইছে তারা, কিন্তু ভয় পাই আমরা। কিন্তু তারা ভয়ে আমাদের সামনে কখনো ফেস টু ফেস আসে না। তারা দূরে থেকে আমাদেরকে ভয় দেখায়। কিন্তু কখনো ঘাবড়াবেন না। মনে রাখবেন আপনার কিচ্ছুই করতে পারবে না। এই ধরনের কাজগুলো যখন আপনি করবেন, ইনশাআল্লাহ আপনার জন্য বেটার কিছু হবে। যাই হোক, এই গল্পটা থেকে এখন আমরা নতুন একটা গল্পে চলে যাব। ২০০৩ সালে ঘটনা। কুড়িগ্রামে ফুলবাড়িয়া উপজেলার এক সীমান্ত ঘেঁষা গ্রাম। নাম ছিল দক্ষিণা নাওয়াডাঙ্গা। গ্রামের এক পাশে ধানক্ষেত, আরেক পাশে ভারতের কাঁটাতারের খুব কাছে দিয়ে বয়ে যাওয়া ছোট একটা নদী। নদীর ধারে একটা পুরনো কাঁচা রাস্তা ছিল, যেটা দিয়ে দিনে মানুষ চলাচল করত, কিন্তু সূর্য ডোবার পরে কেউ যেত না। কারণ ওই রাস্তার পাশে একটা ভাঙা স্কুল ঘর ছিল, যেটা বহু বছর আগে বন্ধ হয়ে যায়। স্কুল ঘরটা বন্ধ হওয়ার কারণে কেউ পরিষ্কার করে বলতো না, শুধু বলতো ওইখানে রাত নামে না, রাত নামে না, রাত নামে যায়। মানেটা কি কিছু বুঝলাম না। ২০০৩ সালের ঘটনা। কুড়িগ্রাম উপজেলা যেমন বর্ডার বরাবর বাংলাদেশ এবং ইন্ডিয়া বর্ডার মাঝখানে পাশাপাশি একটা নদী ছিল। নদীর পাশে কাঁচা একটা রাস্তা ছিল। ওই রাস্তা দিয়ে মানুষ আসা যাওয়া করত। সবসময় দিনের বেলায় তারা চলাফেরা করত, কিন্তু সন্ধ্যা হলে তারা আর ওই রাস্তা দিয়ে যেত না। ঠিক আছে? কিন্তু ওইখানে একটা স্কুল ঘর ছিল। ওই স্কুল ঘরটা অনেক বছর যাবৎ বন্ধ। কিন্তু রাত হলে সেটা ভয়ংকর হয়ে যেত। জিনিসটা বুঝতে পারছেন? রাত হলে খুব ভয়ংকর হয়ে যেত। সেইখানে মানুষ খুব কম যেত। এমনকি মানুষ বলতো এইখানে কিছু না কিছু আছে। কেউ পরিষ্কার করতেও যাইত না। কেউ পরিষ্কার করতে গেলে তাকে বাধা দেওয়া হইতো যে, "এরকম কাজ করো না। এখানে এটা করলে এই ক্ষতিটা করে ফেলবে তোমার।" এই যে এই কথাগুলো বলতো, তো এই বিষয়গুলো যখন গ্রামের ভিতরে মানুষ কথা বলা শুরু করেছে, আসা যাওয়া শুরু করেছে, তখন থেকে মানুষ চিন্তা করছে যে না, এখানে আর থাকা যাবে না কোনোভাবে। তো স্কুল ঘরটিতে শেষবার ক্লাস হয়েছিল ১৯৯৭ সালে। সেই বছর বর্ষার এক রাত হঠাৎ করে স্কুল ঘরের ভেতরে আগুন লাগে। পরের দিন ভোরে আগুন নেভানো হলেও দেখা যায় স্কুলের নাইট গার্ড কাসেম আলী নিখোঁজ।
তার কোনো লাশ পাওয়া যায়নি, শুধু দরজার কাছে পড়েছিল তার জুতো, ভেজা কাদা আর নদীর শ্যাওলা ভর্তি। ঘটনার পর স্কুল বন্ধ করে দেওয়া হয়। এরপর থেকে ওই ঘরটা শুধু দাঁড়িয়ে ছিল জানালাবিহীন চোখের মতো অন্ধকার নিয়ে। শেষবার ক্লাস হয়েছিল 1997 সালে। সেই বছরে হঠাৎ করে রাতে ওই স্কুলে আগুন ধরে যায়। সেখানে কেউ ছিল না। রাতের বেলা তো স্কুলেতে বেশিরভাগই হচ্ছে কেউ থাকে না, শুধু নাইট গার্ড যারা আছে তারাই থাকে। তো এখানে একটা এর নাইট গার্ড ছিল গ্রাম অঞ্চলে ভিত্তিক। তো নাইট গার্ডের কোনো খোঁজ পাওয়া যায় না আগুনে, শুধু যেখানে আগুনটা ধরেছে ওখানে জুতা পাওয়া গেছে। এরপর থেকে ওইটা ওইভাবে রয়ে গেছে। তো ২০০৩ সালে গ্রামে নতুন বিদ্যুৎ লাইনের কাজ শুরু হয়। বাইরে জেলা থেকে কয়েকজন লাইনম্যান আসে, তাদের মধ্যে একজন ছিল জাহিদ, বয়স ২৫ এর মতো। কাজের সুবিধার জন্য তার স্কুলঘরের পাশে স্থায়ীভাবে থাকতো। গ্রামের লোকজন নিষেধ করছিলেন, কিন্তু জাহিদ হাসতে হাসতে বলেছিল, ভূত থাকলেও তো কারেন্ট থাকে না। প্রথম কয়েক রাত কিছুই হয়নি, কিন্তু তৃতীয় রাতে, ঠিক অমাবস্যার আগের রাতে, জাহিদ গভীর ঘুম থেকে উঠে বসে। তার মনে হচ্ছিল কেউ স্কুলঘরের ভিতরে হেঁটে বেড়াচ্ছে। মেঝেতে যেন ভেজা পায়ের শব্দ, অথচ বৃষ্টি হয়নি। ২০০৩ সালে তো বিদ্যুৎ লাইনের জন্য ওই এলাকায় বিদ্যুৎ নতুন আসতেছে। তো ওরা কিছু লোক ওই এলাকায় বিদ্যুৎ লাইনে কাজ করতেছে সরকারিভাবে। তো সে চিন্তা করছে তার কাজের সুবিধার্থে এখানে থাকার জন্য। তো সে বলছে যে, পরে সবাই বলছে যে এখানে আমাদের এলাকায় থাকার কোনো ব্যবস্থা নেই, শুধু পরিত্যক্ত এই স্কুলটা আছে, এখানেও সে ভয়ঙ্কর, তুমি এখানে থেকো না, মানে সবাই নিষেধ করে। পরে সে বলছে আমি এখানে থাকবো, আমার একটা থাকার ব্যবস্থা করে দেন। তো সবাই নিষেধ করার পরও সে নিষেধ করছে। এ হচ্ছে অবস্থা। স- সবাই নিষেধ করার পরও সে এখানে থাকবে। সে হাসতেছে, এগুলো কুসংস্কার, এগুলা কোনো বাস্তব ভিত্তিক কোনো কথা না। সে ২-৩ দিন থাকার পরে তৃতীয় দিন রাতে সে তার হঠাৎ করে ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পরে সে দেখতে পায় স্কুল ঘরের ভিতরে কিছু একটা হাঁটতেছে এবং বৃষ্টি হচ্ছে। হুম, খুব পায়ের শব্দ হচ্ছে। সে অদ্ভুত হয়ে গেছে। পরের দিন সে বিষয়টা কাউকে বলেনি, কিন্তু রাতে আবার একই শব্দ। আবার শুধু হাঁটার আওয়াজ নয়, চক দিয়ে চক দিয়ে বোর্ডে লেখার শব্দ। স্কুল ঘরে তো বোর্ড নেই বহু বছর। জাহিদ সাহস করে জানালা ফাঁক দিয়ে ভিতরে তাকিয়ে এগিয়ে দেখে অন্ধকারের মধ্যে কেউ যেন বোর্ডে কিছু লিখছে। হাতটা দেখা যায়, কিন্তু শরীর না। হাতটা খুব ধীরে ধীরে লিখছিল কাশেম। এই চিন্তা করেন, সে পরের দিন কাউকে বলেনি। সে আবার সেখানে রাত্রে থাকতেছে, চিন্তা করছে সেখানে সে থাকবে, চিন্তা ভাবনা করেছে। পরের দিনও সেম একই সমস্যা ওই রাতে। তো সে এই পায়ের শব্দ শুনতেছে এবার আরো বড়, মানে জোরে জোরে। তো সে স্কুলে যা মানে ওখানে একটা ছিদ্র ছিল, ওই ছিদ্র ফাঁক দিয়ে সে, সাহস আছে তো অনেক, সাহস করে দেখছে এইখানে কি হচ্ছে। তো সে দেখতেছে অনেক পুরানো বছর তো, বছর আগের স্কুল, এখানে বোর্ড আসবে কোথা থেকে বা কি হবে। তো সে ফাঁক দিয়ে দেখছে বোর্ডের উপরে কেউ লিখছে, আর তার শরীরটা দেখা যাচ্ছে না, শুধু হাতটা কোনো রকম দেখা যাচ্ছে। তো বোর্ডের উপরে লেখা ছিল জামাল। হুম,
জামান এটাই লেখা ছিল। আর কিছু না, সরি, কাসেম লেখা ছিল। তো হঠাৎ করে শরীরটা ধীরে ধীরে কেমন লাগতেছে মানে ওই ইলেকট্রিশিয়ানের। এই নাম দেখে জাহিদের শরীর ঠান্ডা হয়ে যায়। সে জানালা থেকে সরে আসে। ঠিক তখনই ভেতর থেকে ভাঙা গলায় কেউ বলে ওঠে, ডিউটি শেষ হয়নি। সেই রাতে জাহিদ জ্বরে পড়ে যায়। সকালে উঠে সে দেখে তার হাতের তালুতে কালি দিয়ে লেখা, রাত এখনো বাকি। তার শরীরটা একদম ঠান্ডা হয়ে গেছে এবং কি সে ওই ছিদ্র থেকে তার চোখটা সরে এসে চলে আসে। তো সে ভয় পাইতেছে, তার গায়ে অনেক জ্বর এসেছে, সে ঘুমিয়ে গেছে। পরের দিন সকালে তার হাতে লেখা আছে রাত এখনো পুরোটা বাকি এবং কি বলতেছে যে ওই ভূতে ওই রাতে আবার বলতেছে, সাউন্ড বলতেছে যে আমার ডিউটিটা এখনো শেষ হয়নি, আমার ডিউটি এখনো শেষ হয়নি। দর্শক, ওইখানে আমরা যদি ভয় ভীত টাইপের মানুষ থাকতাম, ভীত টাইপের, যাদের হার্ট দুর্বল, আমাদের অবস্থা কেমন হতো? অবশ্যই আমাদেরকে ভূতে অ্যাটাক করতো। অ্যাটাক করে কি অবস্থা আমাদের করতো শুধু। তারপরও ওই ইলেকট্রিশিয়ান একটু সাহসিকতা থাকার কারণে তার শরীর কেমন বরফের মতো করে ঠান্ডা হয়ে গিয়েছিল। যাই হোক, এই ধরনের ঘটনাগুলো আপনারা কখনো দেখছেন কিনা জানি না, এটি আমার সাথেও ঘটনাগুলো হয়েছে। গ্রামের মুরব্বীরা তখন আর চুপ থাকেনি। তারা বলে, কাসেম আলী স্কুলের নাইট গার্ড থাকাকালীন এক রাতে নাকি নদীর ধারে এক অচেনা লোককে স্কুলে ঢুকতে দেয়। সেদিন রাতে আগুন লাগে। কেউ কেউ বলে ওই আগুন সাধারণ আগুন ছিল না। কাসেম সেদিন স্কুল ছেড়ে যেতে চেয়েছিল কিন্তু যেতে পারেনি, কারণ ডিউটি ছাড়া যাওয়া মানা ছিল। মানে ওই দারোয়ান ওদিন চলে যেতে চাইছিল, কিন্তু তার ডিউটির কারণে সে যেতে পারেনি। এর পরের ঘটনাগুলো আরো স্পষ্ট হতে থাকে। গ্রামের এক কিশোর অমাবস্যার রাতে স্কুলের ঘরে পাশ দিয়ে যেতে গিয়ে দেখে ভেতরে আলো জ্বলছে। সে ভেবেছিল লাইনম্যানরা আছে। কাছে যেতে সে দেখে ভিতরে সারি সারি বেঞ্চে কেউ বসে আছে। সবাই নিঃশব্দ। বোর্ডের সামনে একজন দাঁড়িয়ে খাতা হাতে উপস্থিতি নিচ্ছে। নাম ডাকার সময় প্রতিটা নামের শেষে সে বলে হাজির। শেষ নামটি ছিল কাসেম আলী। তখন কিশোরটি দৌড়ে পালায়। হুম, একটা জিনিস, তো ওই রাতে একজন কিশোর ওখান দিয়ে হেঁটে যাচ্ছিল। তো সে ওইখান দিয়ে একটু শব্দ পাচ্ছিল। শব্দ পাওয়ার পরে ওই কিশোরের একটু সাহসিকতাটা ভালো ছিল। তো স্কুলটা একটু ভাঙ্গা ছিল, ছিল। তো ওইখানে আহ অনেক আলো জ্বলতেছে। মনে হয় ওই কিশোর মনে করেছে যে কোনো ইলেকট্রিশিয়ান লাইনম্যানরা কাজ করতেছে। সে ভিতরে ঢুইকা গেল। দেখার পরে দেখতেছে ওখানে জাফসা জাফসা ওখানে স্কুলের যে চেয়ার গুলো আছে, ব্রাঞ্চ গুলো আছে, ওইখানে তারা বসে, কিছু লোক বসে আছে আর একজন স্কুলের টিচার বোর্ডের সামনে নাম ডাকতেছে। সবাই বলতেছে হাজির হাজির, কিন্তু কারো ফেস ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে না, কোনো রকম হাতটা দেখা যাচ্ছে। লাস্টে বলতেছে যে সবাই বলে হাজির। তারপরে সবাই কিশোরটি বলে সে ছিল কাসেম আলী হাজির। তখন কিশোরটি বুঝতে পারছে এখানে ভয়ঙ্কর ভাবে কোনো কিছু ঘটতে যাচ্ছে। পরে সে চিন্তা করছে যে এখানে থাকাটা আমার জন্য নিরাপদ হবে না, আমি দূর দিয়ে পালিয়ে যাই।
এই হচ্ছে অবস্থা। হুম ১৯১১ সালের দিকে স্কুলটা ভেঙে ফেলার সিদ্ধান্ত হয়। ভাঙার পর সকালে শ্রমিকরা দেখে ভিতরের দেওয়ালে পুরনো খাতা আর রেজিস্টারের মতো দাগ। এক জায়গায় স্পষ্ট লেখা, ডিউটি শেষ হবে না অমাবস্যায়। সেদিন কাজ বন্ধ হয়ে যায়, কারণ দুপুরের দিকে হঠাৎ করে নদীর পানি বেড়ে যায়, রাস্তা ডুবে যায়, আর স্কুল ঘরের দরজার সামনে আবারও দেখা যায় সেই পুরানো জুতা। আজও দক্ষিণ নাওডাঙ্গাপাড়া গ্রামের মানুষ সূর্য ডোবার আগেই ওই রাস্তায় নেমে দেয়, কারণ কেউ কেউ এখনো দাবি করে অমাবস্যার রাতে স্কুলের ভিতরে ঘন্টা পড়ার শব্দ আসে, ঠিক যেমন পরীক্ষার সময় পড়তো। আর বাতাসের ভেতর ভেসে আসে একটা কথা, খুব ধীরে ধীরে পরিষ্কার, ডিউটি শেষ হয়নি। অবশ্য একটা কথা মনে রাখতে হবে যে এই ধরনের কাজগুলো যাদের সাথে হচ্ছে তো কিছু ২০১১ সালের দিকের ঘটনা। ওইখানে স্কুলটা ভেঙে নতুন স্কুল তৈরি করবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু মেস্তুরিরা যখন কিছু ভাঙাচুরা হালকা শুরু করতে গিয়েছিল, দেখতেছে পুরানো বছর আগের যে খাতাগুলো সেগুলোতে নতুন করে কিছু লেখা আছে। কিন্তু স্কুল তো পুরাপুরি বন্ধ। তো পরে ওইখানে যখন ইন্ডিয়া পানি ছেড়ে দেওয়ার সাথে সাথে পুরো এলাকা পানিতে ডুবে যাচ্ছে, পরে কাজটা বন্ধ করে দিয়েছে মিস্ত্রিরা। তো তারপরে এলাকাবাসী বলছে ওইখানে আগের পুরানো দিনের জুতাগুলো এখনো আছে। তারা মাঝে মধ্যে আইসা দেখতো, আবার মাঝে মধ্যে দেখতো না। এ হচ্ছে ভয়ঙ্কর ব্যাপার। এ হচ্ছে অবস্থা। ২০০১ সালে কথা। মানে ২০০১ সালের কথা, সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার হাওরের এক গ্রাম, লোকেরা যাকে ডাকত মাঝের চর নামে। বর্ষাকালে পুরো চরটা পানির ভেতরে ডুবে থাকত। শুধু উঁচু মাটির উপর কয়েকটা ঘর আর একটা পুরনো মসজিদ দেখা যেত। ওই মসজিদের পাশেই ছিল একটি কবরস্থান, যেটা অদ্ভুতভাবে কেউ দেখাশোনা করত না। কারণ গ্রামের মানুষ বিশ্বাস করত ওই কবরস্থানের সব কবর মৃত মানুষ না। দিনের বেলা সেখানে গেলে কিছু বোঝা যেত না, কিন্তু রাত নামলেই বাতাস ভারী হয়ে যেত। আর অমাবস্যার রাতে কেউ সেদিকে তাকাতেও সাহস পেত না। ওই গ্রামের একমাত্র নৌকা চালক ছিল মতিউর রহমান মাঝি। হাওরের বুকে ছিঁড়ে মানুষ পার করা ছিল তার কাজ। সেই ছিল সাহসী। এসব ভূত পেত্নী কথা বিশ্বাস করত না, কিন্তু ২০০১ সালের এক অমাবস্যার রাতে এমন কিছু ঘটে যার পর থেকে সেই রাতে আগের মতোই থাকতে পারেনি। সেই দিন গভীর রাতে হঠাৎ করে তার দরজায় টোকা পড়ে। দরজা খুলে দেখে বাইরে কেউ নেই, শুধু নৌকা, দড়িটা ভেজা, যেন এইমাত্র পানি থেকে তোলা হয়েছে। অথচ নৌকা তো সারা রাতে ঘাটে বাঁধা ছিল। পরের দিন ভোরে মতিউর হাওরে নৌকা নিয়ে বের হলে সে লক্ষ্য করে কবরস্থানের পাশে পানিটা অস্বাভাবিকভাবে কালো। যেখানে জাল ফেলতেই সে টের পায় যে জালে মাছ নয়, কাপড়ের মতো কিছু আটকে আছে। টেনে তুলতে দেখা যায় সেটা সাদা কাপড়। একদম নতুন। গ্রামে হইচই পড়ে যায় যে কেউ বলে জোয়ারের সঙ্গে ভেসে এসেছে, কিন্তু ওই হাওরের জোয়ার আসে না। এরপর থেকে এ মাঝচরে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। রাতে মসজিদের মাইক থেকে আজান না, বরং দোয়া পড়ার মতো স্পষ্ট আওয়াজ শোনা যায়। কেউ কাছে গেলে শব্দ থেমে যায়। গ্রামের শিশুদের অনেকেই বলতে শুরু করে,
তারা নাকি কবরস্থানের পাশ দিয়ে থাকা মানুষ দেখতে পায়, সবাই সাদা কাপড় পরে মুখ নিচু করে। হুম, নিচু করে। গ্রামের ইমাম সাহেব প্রথমে এসব কথা বিশ্বাস করেনি, কিন্তু এক রাতে তিনি নিজেই মসজিদে একা নামাজ পড়তে গিয়ে অনুভব করেন পেছনের কাতারে কেউ দাঁড়িয়ে আছে। সেজদা থেকে উঠে তাকিয়ে তিনি কাউকে দেখতে পাননি, কিন্তু মেঝেতে ভেজা পায়ের ছাপ স্পষ্ট ছিল। সে রাতে তিনি ঘোষণা দেন, অমাবস্যার রাতে কেউ মসজিদে একা থাকবেন না। এই ঘটনার পেছনে ইতিহাস ধীরে ধীরে বেরিয়ে আসে। জানা যায় স্বাধীনতার পরে এক ভয়াবহ বন্যার মাত্চরে অনেক মানুষ একসঙ্গে মারা যায়, তখন ঠিকমতো দাফন করা হয়নি সবাইকে। অনেক লাশ কবরস্থানের পাশে মাটি চাপা দেওয়া হয়েছিল। কেউ জানতো না, কেউ আত্মীয় খুঁজে পায়নি। গ্রামের লোকরা বিশ্বাস করত তারা শান্তি পায়নি। ২০০১ সালে সেই বছর হাওরের পানির স্তর অস্বাভাবিকভাবে কমে যায়। পুরনো কবরগুলো কিছু অংশ জেগে উঠে। এরপর থেকে ওই অদৃশ্য পরিস্থিতি আরো স্পষ্ট হয়ে ওঠে। এক রাতে মতিউর মাঝি নৌকা নিয়ে দেরিতে ফিরছিল। হঠাৎ সে দেখে কবরস্থানের ঘাটে কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছে, সবাই চুপচাপ। একজন এগিয়ে এসে বলে, আমাদের পার করে দাও। গলার স্বর ছিল ভেজা, ভারী। মতিউর ভয়ে নৌকা ছেড়ে দৌড় দেয়। পেছনে ফিরে তাকিয়ে দেখে ঘাটে কেউ নেই, শুধু পানিতে নাড়াচাড়া। এরপর মতিউর অসুস্থ হয়ে পড়ে। জ্বরে ঘোরে সে বারবার বলে ওরা ওপারে যেতে চায়। ডাক্তার কিছু বুঝতে পারেনি। গ্রামে তখন একজন কবিরাজ ডাকা হয়। তিনি কবরস্থানের পাশে গিয়ে বলেন, এরা পথ হারানো। সেই রাতেই কবরস্থানে দোয়া পড়া হয়, কিন্তু অমাবস্যা যত ঘনিয়ে আসে ঘটনা তত বেশি বাড়ে। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটে এক অপূর্ণ অমাবস্যার রাতে। সেদিন পুরো গ্রামে নিস্তব্ধ। হঠাৎ করে হাওরের মাঝখান থেকে ভেসে ওঠে একসঙ্গে অনেক মানুষ। হাঁটার শব্দ, যেন পানির উপর দিয়ে বেঁধে হাঁটছে, ঢল বেঁধে। পানির উপর দিয়ে দল বেঁধে তারা হাঁটতেছে। কেউ দরজা খোলেনি। পরের দিন সকালে দেখা যায় কবরস্থানের পাশে পানিতে সারি সারি ভেজা পায়ের ছাপ, যা হাওরের মাঝখানে গিয়েই মিলিত হয়ে গেছে। এরপর থেকে মাছ চরে মানুষ বুঝে যায় কিছু আত্মা এখনো পথ খুঁজে। তারা কারো ক্ষতি করে না, শুধু পার হতে চায়। আজও অমাবস্যার রাতে কেউ নৌকা চালায় না, কারণ যারা খুব মন দিয়ে শুনে তারা এখনো শুনতে পায় হাওরের বাতাসে ভেসে আসা একটা অনুরোধ, আমাদের পার করে দাও। চিন্তা করছেন? আমাদের পার করে দাও, একটা অনুরোধে করত। চিন্তা করেন, এ ধরনের কাজ, এই ধরনের ঘটনা যাদের সাথে ঘটেছে তারাই বলতে পারবে। তারা ছাড়া অন্য কেউ এই ধরনের ঘটনাগুলোর কথা বলতে পারবে না। হুম। বলার এক অদ্ভুত চরবর্তী চর এলাকা ছিল একটি পুরনো টিনের ঘর। লোকজন আহ, যেটাকে ডাকতো চর বাড়ি নামে। দিনের গড়টা একেবারে সাধারণ, কিন্তু সূর্য ডোবার পর পর আশেপাশের মানুষ এক কেউ ওই রাস্তা দিয়ে যেত না। কেউ যেত না, কেউ। স্থানীয়রা বলতো রাত বাড়লেই নাকি ঘরের ভিতরে বাতি জ্বলে উঠে, যখন আশেপাশের কোনো মানুষ থাকে না। ২০১৯ সালে বর্ষার সময় সেখানে কাজ করতে যায় একজন এনজিও কর্মী, নাম রাশেদ। গ্রামের লোকজন তাকে অনেকবার নিষেধ করেছিল যে সন্ধ্যার পর ওই ঘরে থাকতে, কিন্তু কাজের চাপে সে পাত্তা দেয়নি। প্রথম রাতে সে লক্ষ্য করে মাঝরাতে ঘরের ভেতরে হালকা কেরোসিন বাতির গন্ধ, অথচ সেই কোনো বাতি জ্বালানো
ঘড়িতে তখন রাত 2টা 17 মিনিট। পরে কয়েকবার ঘটনা ঘটতে থাকে। এক রাতে হঠাৎ ঘরের টিনে টুপটাপ শব্দ, কেউ খালি পায়ে হাঁটে বেড়াচ্ছে। দরজা খুলে বাইরে তাকালে দেখে চারের মাঝখানে কুয়াশার ভেতরে দাঁড়িয়ে আছে এক নারী। মাথা চুল, মুখ ঢেকে রেখে, হাতে পুরনো হারিকেন। আলোটা জ্বলছে না, তবুও চারপাশে আলোকিত। রাশেদ অসুস্থ হয়ে পড়ে। পরের দিন গ্রামে ওই ওঝা এসে জানায়, ওই ঘরে এক সময় নদীতে ডুবে মারা যাওয়া এক গৃহবধূর আত্মা আটকে আছে। সেই নাকি এখন অপেক্ষা করে স্বামী ফিরবে এই আশায়। কয়েক মাসের মধ্যে চরবাড়ি ভেঙে ফেলা যায়, কিন্তু আজও মাঝরাতে নদীর ওপার থেকে আলো দেখা যায় বলে জেলেরা দাবি করে। কুষ্টিয়া এক প্রত্যন্ত গ্রামে ছিল বিশাল কাশবন। দিনের বেলা ছেলেটা খেলতে আসতো, নারীর কান্না। 2013 সালের গ্রামে এক যুবক দল সত্য যাচাই করতে যায়। রাত প্রায় 1টা। হঠাৎ কাশবনের ভিতর থেকে শোনা যায় শিশুর ডাক, মা পানি। একজন এগিয়ে যেতেই কাশগুলো দুলতে থাকে। বাতাস নেই, তবুও শব্দ থাকে। হঠাৎ সবাই দেখে কাশবনের ভিতরে দাঁড়িয়ে আছে এক মহিলা, গা ভেজা, চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসার মতো, কোলে শিশু। পরের দিন সেই যুবক জ্বরে পড়ে। কথা বলার সময় শুধু বলতো, ওহ আমাকে ধরে রাখছিল, ও বলেছিল আমার বাচ্চাটাকে কেউ নেয় না কেন। পরে জানা যায় বহু বছর আগে ওই কাশবনের পাশে খালে এক মা তার শিশু সহ আত্মহত্যা করেছিল। আজও বর্ষার রাতে কাশবনে গেলে কান্নার শব্দ শোনা যায়। কেউ আর ওই পথে রাতে হাঁটাচলা করে না। এ হচ্ছে, আমি একটা জিনিস খেয়াল করেছি, যে যারা সুসাইড করে মারা যায় অথবা ওদের আত্মাগুলা ওরা জিন বদ জিনের মতো হয়ে যায়। আমি খেয়াল করে অনেক দিনে দেখেছি। দর্শক, হিন্দুরা বেশিরভাগে বিশ্বাস করে থাকে অমাবস্যার রাতটা খারাপ। এরকম চিন্তা ভাবনা তারা করে থাকে। তো আমাদের মুসলমান নিয়ম অনুযায়ী অমাবস্যা কি আমাদের জন্য প্রত্যেকটা দিনে ভালো যায়। কিন্তু হিন্দুরা এই রীতিগুলো নিয়মগুলো তারা সবসময় মানে, সবসময় তারা বিশ্বাস করে যে এভাবে এটা করতে হবে। কিন্তু আমরা কখনো এগুলো বিশ্বাস করি না। যাই হোক, গল্পটা আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।